সুখ হলো না বসত করে এই নব রত্নের ঘরে। আহা ঘরে কাল কামিনী দিন রজনী, কাল কামিনী দিন রজনী, কাল কামিনী দিন রজনী চিন্তা নলে দগ্ধ করে। ভাই মনিটরে একদম নাই। বসত করে নব রত্নের ঘরে সুখ হলো না, বসত করে নব রত্নের ঘরে। হ্যালো, হ্যাঁ মনিটরে কুমার খান ভাই। তিন গুরু ঐক্য হয়ে রিবাব লাগা অষ্টাদশ রস মিশায়ে সাধের এক ঘর গড়াইয়ে দিয়া সে ঠিক করে। ও তার দুই খুঁটির পর পারে মশারা, দুই খুঁটির পর পারে সারা, দুই খুঁটির পর পারে মশারা তিন গুণেতে বন্ধন করে। সুখ হলো না বসত করে নব রত্নের ঘরে, সুখ হলো না বসত করে নব রত্নের ঘরে। শ্রী গুরুর অপার কীর্তি মটকার উপর দুইটি বাতি জ্বলিতাছে দিবারাতি জগৎ আলো করে। হায় হায় জগৎ আলো করে, 24 চন্দ্রে বন্দে বন্দে, 24 চন্দ্র বন্দে বন্দে, আর 24 চন্দ্রে বন্দে বন্দে রয়েছে ঘরের ভিতরে। সুখ হলো না বসত করে নব রত্নের ঘরে, সুখ হলো না বসত করে নব রত্নের ঘরে। বাম দক্ষিণের অভিষেক আর তৃতীয় তেজ মরুদ্গম পঞ্চতত্ত্বে পুরিয়ে দম রেখেছে মন্দিরে। রেখেছে মন্দিরে, এর আগম নিগম জানলে পরে, জানলে পরে এর আগম নিগম হরিধ্বনি জয় জয় শান্তি হরি গুরু চরণ আনন্দে হরি হরি
অমূল্য রত্ন পুরে রেখেছে সাধের ঘরে সাততলার উপরে। ও সাততলার উপরে এমন অমূল্য ধন থাকতে ঘরে, অমূল্য ধন থাকতে ঘরে, অমূল্য ধন থাকতে ঘরে ভক্তি রতন কিনলি না রে। বস করে নবরত্নের ঘরে সফল না বস করে নবরত্নের ঘরে। সুখ হলো না বসত করে নবরত্নের ঘরে, ঘরে কাল কামিনী দিন রজনী, চিন্তা নলে দগ্ধ করে। সুখ হলো না বসত করে, এখনো যারা কথা বলছেন ও মা, এই ছোট বাজার, এরা কথা শুনবে না নে, বুঝলে? কিছু কিছু মানুষ আছে কথা কলি শোনে না, এরা কোনোদিন শুনবে এটা আশা করা যায় না। আপনি যদি বলেন যে শুনবে না, শুনবে না, এ হচ্ছে আঞ্চলিক ভাষায় এদের বলা হয় এরা এক জায়গায় সুস্থ হয়ে বসতে পারে না। হয়তো আমার হাতের কাছে কোনো একটা জিনিস দিতে হবে, বসে বসে সেরবে, মানে সুস্থ থাকবে না, মোটামুটি হচ্ছে সেই কথা। এদের স্বভাব কি জানো? আমি শুনেছি, আমি ওই জায়গায় এখনো যাই নাই, কিন্তু যদি আমি একটা কথা শুনেছি, এটা সত্য হতে পারে। নূতন নূতন যারা বিয়ে করে, একদম নূতন কেবল বিয়ে করে আনছে, বউডের আগে পরে কোনো দিন দেখে নাই, নূতন বিয়ে করে আনছে, এখন ওই স্বামী নাকি ওই স্বামী স্ত্রীর কাছে যায় আলাপ করার জন্য, কোনো কাজ নাই খাইয়া, ওরে কয় খোশ আলাপ। কোনো কাজ না থাকলে যদি বউর সাথে আলাপ করে, ওরে কয় খোশ আলাপ, খাজনি আলাপ যারে কয় আঞ্চলিক ভাষায়। ভাই আর কত সময় ঘুরবি? তার নূতন এক এই জায়গাতে একটু দাঁড়িয়ে আছে গোসাই, ওই গোসাই নূতন বিয়ে করিয়া নিয়ে 2 দিন কেবল হইছে খাটের পরে বসে আছে, এন্ডে সুন্দর করে দাঁড়িয়ে আছে। এখন গোসাই ভাবছে যাই বউর সাথে একটু খোসা লাভ করি আসে, বসে রয়েছে, খাইয়া কাজ নাই। এখন ভাবতিছে বউ গেল কোন জায়গায়। এখন রান্নাঘরে গিয়ে দেখে পাথরের শিল আছে, পাথর কেটে যে শিল করে, এখন অনেক মেয়েরা এই শিল চেনে না। পাথরের শিলের উপরে মশলা রেখে বাটতে হতো, সত্যি কথা না, মশলা বাটতে হতো। আর এখন ওই শিল উঠে গেছে, এখন এই যে কল, বুঝলি কি হয়েছে? কি হয়েছে? ট্যাপ ট্যাপ করে কেন? তোমার ওইটা আছে? এ ভাই এইটা বন্ধ আছে, কোনটা বন্ধ আছে দেখতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ওই শিলে বাড়তিছে। এখন স্বামী ভাবছে যাক বউর সাথে একটু খোসা লাভ করি। এখন শুরু করবে কি দিয়ে, কোনো কিছু পাচ্ছে না। পাশে দেখি একটু হাতখানেক একখানা লাঠি, ওই লাঠি ধরিয়া পিছন দিয়ে একটা বাড়ি দিয়েছে। মানে মূলত হচ্ছে ও বেটার খাইয়ে কোনো কাজ নাই। এখন বউ পিছনে তাকায়, ভাবতেছে কি ব্যাপার, আমি নূতন এই বাড়ি কেবল আসলাম, 2 দিন হয়েছে, বাড়ি দিল কেটা। এখন পিছনে তাকায় দেয় কি ও গোসাই বাড়ি গেছে। এখন প্রথম জিজ্ঞেস করছে বউ বাড়ি দিলা কেন? এ ভাই কথা না কয়ে পারিস না? আর আমার দলের এগুলো ঠিক না তো। একটা সরকার যখন 18টে বুঝিস না এগুলো।
বোধবর্ষী কবে হবে কি জানি। বউ জিজ্ঞেস করছে তুমি আমার বাড়ি দিলা কেন? এখন স্বামী ভাবছে যাক এক কথা যখন কইছে তাহলে আমি আরেক কথা কই, এই যে শুরু হয়ে গেল কথা। এখন করছে শোন, তোরে বাড়ি দিছি এই জন্য, তুই যে এই যে বাড়তেছিস, নূর আদরে বাড়তেছিস, তোর শরীর নড়িছে এই জন্যই তোরে বাড়ি দিছি। এখন করছে বাড়তে গেলি তো শরীর নড়বে, তা তুমি আমার বাড়ি দিলে কত? না না না, আমার মারে আমি দেখছি বাড়তি, মার শরীর নড়ি নেই, তোর শরীর নড়ে কেন, এই জন্য তোরে বাড়ি দিছি। এখন ওই বিটি দেখছে তো বিপদ, তো উনি কোন রকম আস্তে আস্তে বাড়তেছে, তাও মোটামুটি বাড়তি বাড়তি গুড়া দশেক বাড়ি খাইছে। ও বিটি ভাবছে যা হয়েছে হয়েছে, এই তোমার থাক, আর বাটা দিয়ে দরকার না, নিলে আরো খাবানি। রান্না বান্না করে এখন ডাক দেশে সুন্দরভাবে পাথরের থালায় ভাত বেড়ে একদম সব কিছু দিয়ে ডাক দেশে, আসো খাইয়ে যাও। স্বামী স্বামীকে ডাকছে স্ত্রী, শুনছো? এরকম ডাকে না, শুনিস? আমি ছোটবেলায় আমি গণপতি সরকার হয়ে বলছি, আমার বাবা বারান্দা যখন বসে থাকতো মা ভাত বেড়ে ডাক দিত, শুনিছো? আমি ভাবতাম আমার বাবার নাম মনে হয় শুনিছো। আমি ভাবতাম সত্যি সত্যি, কিন্তু না, বড় হয়ে জানলাম না, শুনিছো মানে কি, এটা হচ্ছে আঞ্চলিক উপভাষা। স্বামীর নাম ধরে ডাকবে না। যখন একটা ছেলে মেয়ে হয়ে যায় তখন আর সমস্যা থাকে না, তখন কয় ও জ্ঞাতনের বাবা, আসো খাইয়ে যাও। হাসার কথা না, সত্যি কথা না। আর এখন যা যুগ পড়িছে রে মশাই, এখন আর সলের নাম ধরে কয় না যে খাইয়ে যাও, এখন ডাক দেয়, নাম ধরে ডাক দেয়, সুমন খাইয়ে যা, তাই না? তা ডাক দেশে শুনিস, আইসে গোসাই কেবল আসে বইছে। এখন দেয় কি গোসার ডান পাশে এরকম একটা মুগুর রাখা। এখন ভাবছি মুগুর দিয়ে করবে কি, সে যা করে করিবার এক যা, আমি তো দুটো খাইয়ে নি। সুন্দরভাবে মাখাইয়া যেই খাতি যাবে ওই বউডে করছে, শোনো তুমি খাবা, খাও, খাওয়ার সময় তোমার যদি দাড়ি নড়ে তাহলে কিন্তু এই মুগুর ধরে বাড়ি দেব। গোসাই বিপদে পড়িয়ে গেছে, কয় কি, বলছে হ্যাঁ তুমি খাও, খাইয়ে কমপ্লিট করে ফেলাও, কিন্তু খাওয়ার সময় তোমার দাড়ি যেন নড়ে না। ওই এক কাজ যেই কামড় দেশে হাক করলি তো দাড়ি নড়বে, যেই হাক করি সেই মুগুর ধরে দেশে একটা বাড়ি। এখন করছে তুই কি আমারে খাতি দিবি না? করছে না না না, খাও, তোমার কিরা বারণ করছে, কিন্তু খাওয়ার সময় যেন দাড়ি নড়ে না। কছে খাতি গেলি তো দাড়ি নড়বে, তুই বুঝিস না? কছে বাড়তি গেলি যে শরীর নড়ে, আর তুমি ঠিক পাও না? হ্যাঁ, এই জন্য আমি তো শ্রোতা যারা নড়াচড়া করতেছে আমি তো বলতে পারবো না নল্লি মুগুর ধরে বাড়ি দেব। সবাই একটু চুপ করে থাকবেন, আমি আগে গানখানা গাই, তারপরে আলোচনার বিষয়বস্তুর ভিতরে যাই। হা হা হা। ডেকে কয়, ডেকে কয় মহানন্দ, ছেড়ে দে চিত্ত সান্ধ্য অশ্বিনী অজ্ঞানন্ধ, বলবো কি আর তোরে, হায় 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 বলব কি আর তোরে, আমার হরিচাঁদেই ঘরের মালিক, হরিচাঁদের ঘরের মালিক, আমার হরিচাঁদেই ঘরের মালিক, দেখলি না রূপ নেহার করে, শুদ্ধ ভগবান বস করে রাত ধারে, শুদ্ধ বস করে রাতের ধারে। জয় জয় জগবন্ধু, তুমি তো দীনজনার বন্ধু, মোর পার করিতে কাব্য সিন্ধু হাল ধরো নিজের হাতে। আমি তোমার অজ্ঞ ছেলে অভাজন বলে মোরে দিও না ফেলে, রেখো তোমার চরণ তলে তোমারই করুণাতে। প্রভু তোমার কৃপা হলে দেখি পাথর ভাসে সাগর জলে, আবার বোবা লোকেও কথা বলে দেখি পঙ্গু লঙ্ঘায় গিরি। প্রভু তোমার শক্তি বলে এই জীব শক্তি পায়, এই ভূমণ্ডলে সর্বত্রই তোমার খেলা চলে দেখি বিশ্ব জগৎ ভরি। তাই কোথায় আমার বিশ্বপতি, নাশ করো মোর দুর্মতি, ফুটাইয়ে কাব্য গীতি যুগাও মুখের বলি। প্রভু তুমি আর থেকো না দূরে, এসো আমার হৃদয় পুরে ভাষাও তোমার গানের সুরে, তাইতে পুনঃ পুনঃ ওই চরণ তলে দিলাম অঞ্জলি।
নমামি মা কুণ্ডলিনী স্বর্গ হতে বহুদামী সর্ব অগ্রে গণনয় প্রধানা, প্রথম নেমে ধরার কক্ষে আমার ঠাই পেলেম তোমাদের বক্ষে, জীবন অন্তে হবে কিন্তু আমার সেজ বিছানা। তারপরে মাতা পিতা যুগলে বসাই হৃৎকমলে ভক্তি অর্ঘ্য পদে করিদার, কবি শিশির সরকারের সুশিক্ষার ফলে গাহি কাব্য গীতে এই মহিতলে, সে আমার গুরুজ্ঞের নমামি মহান। নামটি আমার গণপতি সরকার, এ নামের আর নাই দরকার, কাল্পনিক নাম একটা করিব ধারণ। কবিগান করতে গেলে আমি বলি সভাস্থলে একটা নামের পরে করতে হয় অবতরণ। তাই আমি গণপতি সরকারের নামটি সারি, আমি হরিবাস সরকারের নামটি ধরি। দাঁড়াইলাম আসরের বরাবরই, আপনারা শুনলেন সর্বজন। আমার বিপক্ষে আছেন যিনি, আপনারা বলবেন তাকে আমরা ভালোই চিনি। এপার বাংলার ওপার বাংলার সুবিখ্যাত কবিয়াল কবি সম্রাট শিশির সরকার মহাশয়, তিনি এসে সভা মাঝে গোসাই তারক চাঁদের ভূমিকা ধরে ধরে আমার সমস্ত প্রশ্নের করবে সমাধান। আমি চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না, কারণ প্রশ্নপত্র না শুনলে পরে জবাব শুনে আনন্দ পাবেন না আসরে। এই জন্য প্রশ্নপত্রে শোনার আছে বিশেষ প্রয়োজন। আমি এক এক করে প্রশ্নগুলি তাহার কাছে দিব তুলি, আপনারা যারা শ্রোতা মণ্ডলী বসে বসে করিবেন আকর্ষণ। ভূমিকায় যাওয়ার আগে আমি বলি আপনাদের পুরো ভাগে, এই যে আমরা সন্ধে সন্ধে কথা বলি, আপনারা শুনছেন শ্রোতা মণ্ডলী, এটা কিন্তু আমাদের কোনো মুখস্থ করা কথা নয়। এই সন্ধে সন্ধে যারা কথা বলে, আমি বলি আপনাদিগের স্থলে এদের চারণ কবি বলে দেয় পরিচয়। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা। এই যে আমরা যত সময় বসে কথা বলি, আপনারা শুনছেন শ্রোতা মণ্ডলী, এর ভিতরে ভুল ত্রুটি হতে পারে, মিথ্যা কথা নয়। কারণ এখন সবার শিক্ষিত সমাজ, প্রত্যেকটা ছেলে মেয়ে আইএ পাস বিএ পাস করেছে, মিথ্যা কথা নয়। কেউ গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, কেউ ডাক্তার, কেউ উকিল। এখন কিন্তু অশিক্ষিতর কোনো মানুষই নাই। কি বলবো, আপনার দিকের ধারে এই শিক্ষিত মানুষের ভিতরে কবিগান গাওয়া কিন্তু সম্ভব নয় কখন। কেননা শাস্ত্রগ্রন্থ যদি শুধু সরকাররা পড়ে এরকম না, সরকাররা যে শাস্ত্র পড়ে এরকম না। আসলে এমন এমন ভক্ত রয় অনেক শাস্ত্রগ্রন্থ পড়েছে দুনিয়ায়। এই জন্য শাস্ত্র ধরে ধরে কথা হবে আসরেতে। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন চরণতলে, মিথ্যা কথা নয়। কেননা আমরা তো, আমাদের বলা হয় সরকার, গণপতি সরকার, শিশির সরকার, কিন্তু আমরা ভারত সরকারের কোনো কর্মচারী না। দেখেন, ভারত সরকারি অফিসে, মানে সরকারি অফিসে যারা কর্মচারী থাকে, এ কর্মচারী নিয়োগ করতে হলে আগে ভাইবা পরীক্ষা দেয়, বিভিন্ন ধরনের পরীক্ষা দেয়, যে যাকে আমরা নিয়োগ দিচ্ছি সে যে চেয়ারটায় বসবে এই চেয়ারটা বসার উপযোগী কি না। এই জন্য আগে ভাইবা পরীক্ষা নেয়, বিভিন্ন পরীক্ষা নিয়ে তারপরে কিন্তু চেয়ারে বসায়, না হলে কিন্তু বসায় না। দেখবেন এই যে যারা ভাইবা পরীক্ষা দিয়ে, বিভিন্ন পরীক্ষা দিয়ে সরকারি অফিসে বসে, এই সরকারি অফিসে যারা বসে এদেরও কিন্তু ভুল হয়। সত্যি কথা কি না? বর্তমান ভারতবর্ষে দেখা যায় প্যান কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডে মানে আধার কার্ডে কেন না নিজের নাম, তুই একটা লই মশার নাম ঢুকে গেল। হাসার কথা না, এর বাস্তব কথা। একজন বয়স্ক বুড়ো, ওনার 80 বছর বয়স, বুড়ো এক সরকারি অফিসে গিয়ে দিল দর্শন, কিন্তু বুড়োর কপাল মন্দ, গিয়ে দেখে সরকারি অফিস বন্ধ, খোলা নাই, কিন্তু জালনা খোলা রয়। জালনা খোলা দেখতে পেয়ে ভিতরের দিকে তাকিয়ে দেখতে পায় একটা মহিলা বসা আছে, মিথ্যা কথা নয়। তখন বুড়ো জালনার এই পাশ দিয়ে জিজ্ঞেস করছে ওই মহিলাটায়, ও মামনি, তার দরজা বন্ধ করে জালনা খোলা রাখছো কিসের দায়? ভিতর থেকে ওই মহিলা ডাক দিয়ে কয়, এটা হচ্ছে সরকারি অফিস, প্রচন্ড চাপ হয়, দরজা দিয়ে সামলানো যায় না, এই জন্য জালনার ব্যবস্থা করেছি এই সময়। আপনার কি সমস্যা বলেন? প্রথম লাইনে ওই বুড়ো সামনে দাঁড়িয়ে, ওই বুড়ো ধারে দাঁড়িয়ে যে করছে, এইটা সরকারি অফিস? বলছে হ্যাঁ। কয় কি, তাহলে আমার এই সুতির নাইটি দিয়ে ঠিক করে দাও। ওই মহিলার রাগ হয়ে গেছে শুনে, কছে কি? কয় সুতির নাইটি। এখন কিরম রাগ হয় কাও? ওই বিটি করছে, এটা নাইটি ঠিক করার জায়গা না,
কোন জায়গায় আইছো তুমি? কসে কেন, এটা কিসের জায়গা? কসে এটা হচ্ছে সরকারি অফিস, এটা হচ্ছে আধার কার্ডের কানেকশনের অফিস। এই জায়গালো আধার কার্ড ঠিক হয়, আর উনি সুতির নাইটি নিয়ে এই জায়গায় আইছে। ওই বুড়ো কসে না আমি ঠিক জায়গায় আইছি। কসে তার মানে? কসে আমার নাম হচ্ছে সুধীর মাইটি, আধার কার্ডে আইছে সুতির নাইটি। ওই বিটি কসে না তালি তুমি ঠিক জায়গায় আইছো। ওনার নাম হচ্ছে সুধীর মাইটি, আধার কার্ডে আইছে সুতির নাইটি। এই জন্য চরণ ধরে করি মানা, সরকারি অফিসেও ভুল হয় কিনা। আর আমরা হচ্ছি সাধারণ কবি, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা চাই চরণ তলে, মিথ্যা কথা নয়। এবার এক এক করে প্রশ্নপত্র তার কাছে করতে চাই। আমার গুরুদেব যিনি তারক গোসাই হলেন তিনি। আমার নাম হরিবাস সরকার। আমি গুরুদেবের কাছে যখন গান শিখতে যাই, দিয়ে যাই তার সত্য পরিচয়। আমার গুরুদেব আমাকে ডাক দিয়ে কয়, বাবা কবি গান করতে হলে শাস্ত্রগ্রন্থ না পড়লে, অধ্যয়ন না করলে কবিয়াল হওয়া যায় না দুনিয়ায়। আমি গুরুদেবকে করলাম বর্ণনা, গুরুদেব একদম শাস্ত্রগ্রন্থ যে পড়ি নাই এই রকম না। 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ নবলক্ষ গ্রন্থ, যতগুলো গ্রন্থ আছে কিছু কিছু গ্রন্থ দেখেছি, মিথ্যা কথা নয়। আমার গুরুদেব আমাকে ডাক দিয়ে কয়, বাবা কথা নাও, যদি শাস্ত্রগ্রন্থ কিছু পড়ে নাও, একটু হরিলীলামৃত তোমার দর্শন করা চাই। যখন হরিলীলামৃত পড়ি আমি বলি, আপনার দিকের কাছাকাছি কথা বলিস না, আসরে বসে কথা বলিস না। যখন হরিলীলামৃত পড়ি আমি বলি আপনার দিকের বরাবরই। আমি দেখলাম তার ভিতরে এমন কিছু আমার গুরুদেব করেছে লিখন, যা পূর্বের শাস্ত্রের সঙ্গে একটু আলাদাকরণ, একটু আলাদা আলাদা ভাব। যদি বলেন কেমন? সত্য, ত্রেতা, দাপার, কলি, 4 যুগের কথা বলি। 4 যুগে এসেছিল 4 জন ভগবান। সত্য যুগে এসেছিল কপিল অবতারে নারায়ণ। যখন নারায়ণ আসে, কিন্তু সত্য যুগে ছিল 4 ভাগ সত্য। 4 ভাগ সত্য ছিল, সেখানে কোনো ছিল না মিথ্যার আশ্রয়। সত্য যুগে রাজা ছিল সত্য রাজা, তার সত্য রাজার একটা আইন আছে। যেমন আমাদের ভারতবর্ষে, আমি গণপতি সরকার হয়ে বলছি, আমাদের ভারতবর্ষে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার একটা আইন আছে তো, সে যেভাবে চলবে সেইভাবে চলতে হবে। ঠিক তেমন সত্য যুগে রাজা ছিল সত্য রাজা, তার সত্য যুগে আইন ছিল কি? সত্য রাজা বলেছে, শোনো, আমার এই সত্য যুগে কেউ যেন কোনো রকম মিথ্যা কথা বলে না। যদি কেউ মিথ্যা কথা বলে, তোমরা 10 জন সত্যবাদী গিয়ে চেপে ধরো, সে যেন কোনো রকম মিথ্যা কথা না কয়। কিন্তু কলিযুগের বাজারে রাজা হচ্ছে, কলিযুগে রাজা হচ্ছে কলিরাজ। এখন কলিরাজ বলছে, আমার রাজ্যে আমার যুগে আমার আইন চলবে। কলিরাজের আইন কি? কলিরাজ বলছে, যত পারো মিথ্যে কথা কও, যত পারো চুরি করো, যত পারো জুয়া চুরি করো, যত পারো আকাশ যত আছে তত করো। এইটা হচ্ছে কলিরাজের আইন। কলিরাজ ডাক দিয়ে কয়, আমার রাজ্যে কেউ যেন কোনো রকম সত্যি কথা না কয়। যদি কলিযুগে কেউ সত্য কথা কয়, তোমরা 10 জন মিথ্যাবাদী যে তারে চাপিয়ে ধরো, সে যেন কোনো রকম সত্যি কথা না কয়। আচ্ছা, কলির বাজার এরকম চলতেছে না? দেখবা কেউ সত্য কথা বলতে পারে না। যদি কেউ বলে, 10 জন মিথ্যাবাদী যে চেপে ধরে, এই অতি সত্য কথা বলতে নাই। তার সত্য যুগে ছিল 4 ভাগ সত্য, কিন্তু তারপরেও ভগবান এসেছিল কপিল অবতারে। কিন্তু ওই 4 ভাগ সত্যের ভিতরে যখন 1 ভাগ মিথ্যা ঢুকে গেল, তখন যুগের নাম পরিবর্তন হয়ে গেল। যুগের নাম পরিবর্তন হয়ে ত্রেতা হয়ে গেল। 1 ভাগ মিথ্যা ঢুকেছে। এখন এই 1 ভাগ মিথ্যা যখন ঢুকে যায়, ভগবান বলেছে, যখন ধর্মের গ্লানি হয়, সাধুদের উপরে অত্যাচার নেমে আসে, তখন স্বয়ং ভগবান সেই গোলক ছেড়ে, সেই ক্ষীরোৎসাহী ছেড়ে ভগবান ধরার মুখে আসে এই পাপীদের বিনাশ করবার দায়। যখন 1 ভাগ মিথ্যা ঢুকে গেল, তখন যুগের নাম পরিবর্তন, ত্রেতা হয়ে গেল। তখন কি? এই পাপীকে বিনাশ করবার তরে 1 বিষ্ণু চতুরংশে জন্ম নিয়েছে দশরথের বংশে, আসলো কিন্তু রাম দয়াময়। রামচন্দ্র যখন আসে, পূর্ণভাবে লীলা করেছিল ত্রেতা যুগের ভিতরে। রাবণ রাজাকে বধ করার পরে যখন ধর্ম প্রতিষ্ঠা করে রামচন্দ্র চলে যায়, এখনো কলিযুগের মানুষ এই রাম রাজত্বের কথা এখনো কয়। আপনার বাড়ির পাশে যদি কেউ সুখী থাকে, কেউ ভালো থাকে, কেউ আনন্দে থাকে, দেখবেন অনেক মানুষ ডাক দিয়ে কয়, এ তুই কেমন জানি রাম রাজত্বে বাস করতেছিস। কয় না এই কথাটা? তার মানে কি? রামলীলা ছিল অতি মধুময়। রামলীলায়
করেছে বর্ণনা। এই জন্য ভগবান পূর্ণ প্রতিষ্ঠা করে, ধর্ম প্রতিষ্ঠা করে রামচন্দ্র চলে যায়। কি বলবো, আপনার দিকের ধারে 4 ভাগের ভিতরে 1 ভাগ যখন মিথ্যা ঢুকলো তখন যুগের নাম ত্রেতা, কিন্তু যখন 2 ভাগ মিথ্যা ঢুকে গেল যুগের নাম পরিবর্তন হয়ে দাপর হয়ে গেল। এখন ভগবান শ্রীকৃষ্ণ, ওই রামচন্দ্রই কিন্তু শ্রীকৃষ্ণ হয়ে এলো। এখন শ্রীকৃষ্ণ যখন আগে ছিল 1 ভাগ পাপ, এখন 2 ভাগ পাপ ঢুকেছে। আচ্ছা, কোনো ছেলের যদি কোনো রকম একটু জ্বর হয়, এখন একটা প্যারাসিটামল দিল, ছেলেটা খেলো, কিন্তু জ্বর কমলো না, তাহলে কি ফিরে আবার প্যারাসিটামল দেবে না একটু অ্যান্টিবায়োটিক বেশি দেবে? তার মানে পাওয়ারটা একটু বাড়াবে, অ্যান্টিবায়োটিক দেবে, কোনো রকম একটা অ্যান্টিবায়োটিক দিল, যাও সেরে যাবে। ঠিক তেমন 1 ভাগ পাপ ছিল, তখন রাম নাম নিয়ে এলো, এবার 2 ভাগ পাপ। রামচন্দ্র বললেন না, এবার রাম নাম নিয়ে যাব না, এবার একটু ঔষধটা অ্যান্টিবায়োটিকের পাওয়ারটা বাড়াতে হবে। এই জন্য ওই রামচন্দ্র কৃষ্ণ হয়ে এলো কৃষ্ণ নাম নিয়ে দাপর যুগে। কি বলবো, আপনার দিকের ধারে কৃষ্ণ নাম নিয়ে যখন আসে ভগবান শ্রীকৃষ্ণ, তখন বৃন্দাবন লীলায় ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের সঙ্গে প্রেম করে ঋণী হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ কয়, আমি ভক্তের কাছে ঋণী হয়েছি। এটা কিন্তু আমার গুরুদেবও লিখেছে তার মহাসংকীর্তনের পাতায়, আপনারা পড়ে দেখবেন কি লিখেছে। রাধার ঋণ সুদিব ছিল বাসনা। রাধার কাছে যখন ঋণী হয়ে যায়, দিয়ে যায় তার সত্য পরিচয়, তারপরও রাধার ঋণ শোধ করবার জন্যে আমার ওই শ্রীকৃষ্ণ এসেছিল নদিয়ায়, কিন্তু 2 ভাগ মিথ্যা। এবার যখন 3 ভাগ মিথ্যা ঢুকে গেল, 4 ভাগ সত্যের ভিতর যখন 3 ভাগ মিথ্যা ঢুকে গেল আর 1 ভাগ সত্য হলো, তখন যুগের নাম পরিবর্তন হয়ে কলি হয়ে গেল। কলি হচ্ছে পাপাচ্ছন্ন কলিযুগ। এই কলিজীবকে উদ্ধার করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ উভয়ঙ্গ মিলে হয়েছে শ্রী গৌরাঙ্গ আসলো কিন্তু নদিয়ায়। নদিয়ায় আসার পরে আমি বলি আপনার দিকের কাছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গৌরাঙ্গ রূপে এসেছে নদিয়ায়। যখন নদিয়ায় আসে, এখন আপনাদের জানতে হবে ত্রেতা যুগে রাম নাম ছিল, দাপরে কৃষ্ণ নাম, এবার কলিতে কি নাম দিয়েছে মহাপ্রভু, এইটা সবার জানতে হবে। আমি 2টো শাস্ত্রের রেফারেন্স আপনাদের দিতে চাই। একটা হচ্ছে বৈষ্ণবীয় সিদ্ধান্ত, আর একটা হচ্ছে মতুয়দের সিদ্ধান্ত। মহাপ্রভু কি নাম নিয়ে জগৎ সংসারে এসেছে কি বলবো, আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে। বৈষ্ণবীয় শাস্ত্রে যেটা প্রকাশ করে, যারা চৈতন্য চরিতামৃত পড়েছেন তার ভিতরে পরিষ্কারভাবে লেখা আছে, মহাপ্রভু যেদিন ঝাড়িখণ্ডের ভিতর দিয়ে বলভদ্রের সঙ্গে যায়, 2টো নাম করেছিলেন। কি কি? একটা করেছিলেন হা কৃষ্ণ বলে উনি চোখের জলে ভেসে যেতেন, এই একটা নাম। আরেকটা নাম করতেন, উনি বাহু উত্তোলন করে উচ্চস্বরে হরিনাম করতেন। তাহলে মহাপ্রভু এক করতেন কৃষ্ণ নাম, কিন্তু 16 নাম 32 অক্ষর না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটা কিন্তু মহাপ্রভু করে নাই। মহাপ্রভু শুধু কৃষ্ণ বলে কেঁদেছিল, আর বাহু উত্তোলন করে হরিনাম উচ্চস্বরে হরিনাম করতেন। এই 2টো নাম করতেন। তাহলে বোঝা গেল কি, মহাপ্রভু যিনি কলির বাজারে হরিনাম নিয়ে আসলেন তিনি। এবার দেখি মতুয়দের শাস্ত্রে কি বলেছে। দেখবেন যারা শ্রী শ্রী হরিসঙ্গীত পড়েছেন, হরিসঙ্গীতের ভিতর পরিষ্কার লেখা আছে একটা গান, আনন্দে লৌরে মধুর হরিনাম, ও নাম সুধা পানে প্রেম তুফানে ঢেউ খেলা মন অবিশ্রাম। এই গানটার ভিতরে লেখা আছে একটা কলিতে কি লেখা আছে, শিলনাম অনর্পিত কলিতে সমর্পিত। মানে যে নাম অনর্পিত ছিল, যা কখনো বিতরণ করা হয় নাই, একে বলা হয় অনর্পিত। শিলনাম অনর্পিত কলিতে সমর্পিত করিলেন গৌর গুণধাম। ঠিক, তার মানে কি, যে নাম অনর্পিত ছিল রাধার খাজ ভান্ডারে, গোলকে গোপনে যে হরিনাম লুকায়িত ছিল, এই হরিনাম মহাপ্রভু রাধার খাজ ভান্ডার ভেঙে কলির বাজার বিতরণ করলেন। তার মানে 2টো শাস্ত্রেই প্রমাণ আছে মহাপ্রভু জগৎ সংসারে হরিনাম বিতরণ করেছে। এই হরিনাম, যে হরিনাম মতুয়রা ডঙ্কা কাশি নিশান নিয়ে করে, এই হরিনাম আমরা মহাপ্রভুর কাছ থেকে পাই। তাহলে জীবের জন্য মহাপ্রভু এই হরিনাম নিয়ে এলো জগৎ সংসারে, মিথ্যা কথা নয়। পাপাচ্ছন্ন কলিজীবকে যদি কলিযুগে কৃষ্ণ নামের প্রয়োজন হতো, তাহলে মহাপ্রভু কৃষ্ণ নাম নিয়ে আসতেন। যদি বলেন মহাপ্রভু কৃষ্ণ নাম কেন করতেন, কারণ যখন দাপর লীলার থেকে মহাপ্রভু আসে, তখন রাধার কাছ থেকে 3টে জিনিস চেয়েছিল, রাধার ভাব, রাধার কান্তি, রাধার বিলাস। এই 3টে জিনিস নিয়ে যখন মহাপ্রভু আসে, রাধার ভাব হচ্ছে ক্রন্দন করা কৃষ্ণ বলে, সেই জন্য মহাপ্রভু হা কৃষ্ণ বলে ক্রন্দন করতেন। কিন্তু মূলত
রাধার খাস ভান্ডার ভেঙে মহাপ্রভু হরিনাম আনলেন। আচ্ছা, কলিজীবে তাহলে হরিনাম কে আনলো? মহাপ্রভু। মনে রাখবেন, মহাপ্রভু আনলো। কলির জীবে পাপাচ্ছন্ন কলিজীবকে উদ্ধার করার জন্য মহাপ্রভু নাম নিয়ে আসলেন, হরিনাম নিয়ে। আমার প্রশ্ন এই জায়গায়, তাহলে হরিচাঁদ ঠাকুর আসলো কেন? হরিচাঁদ ঠাকুর হরিনাম করে না? উনি তো হরিনাম দিয়েছে, কিন্তু ওই হরিনাম মহাপ্রভু দিয়েছে। আমার প্রশ্ন এই জায়গায়, মহাপ্রভু হরিনাম দিল, এরপরে আবার হরিচাঁদ জগতে আসতে হলো কেন? এর কি নিগুড় তত্ত্ব আছে? খুলে বলো আমার কাছে। এইটাই তোমার প্রথমবারে আমি জানতে চাই, সভ্য সমাজস্থান। আপনারা বুঝতে পারছেন হরিচাঁদ ঠাকুর কেন এলো এই জাতিতে? আমি তোমার কাছে জানতে চাই। উনার তো আসার আমার মনে হয় কোনো কারণ ছিল না, কিন্তু হরিচাঁদ ঠাকুরকে কেন আসতে হলো জগৎ সংসারে, এইটাই আমি তোমার কাছে জানতে চাই। আমা বুঝতে পারিছেন? আপনারা যদি বোঝেন, আপনাদের শক্তির উপরে কোনো শক্তি নাই, কিন্তু বর্তমান মাতৃশক্তির উপরে কোনো শক্তি নাই। বাবা উকিল হতে পারে, ব্যারিস্টার হতে পারে, এরপরে জজ হতে পারে, বাড়ি আসলে আরে বিজেপির চিত্রে পারবে, বুঝলে? তোমরা যদি বলো যে না, ভালো প্রশ্ন করিছে, সামনের বছর ওরে আবার আনবা, কারণ দিনের বেলা বলবা না, মা বুঝলা? দিনের বেলা পুরুষরে বললে শোনে না, এই কান্দে শোনে, এই কান্দে বের করে দেয়। রাতের বেলা বললে শোনে কেন? ওই একদিকে বালিশি চাপা থাকে, এইটার দিয়ে ঢুকাই দিলে কপাত করে ধরে ফেলবে। আমি বললাম না বর্তমান মাতৃশক্তির উপরে কোনো শক্তি নাই। বর্তমান সময়ে তুমি যত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামাই করো না কেন, সংসার চলে কিন্তু মায়েদের হাতে। এক রাজা খুব চিন্তিত হয়ে পড়েছে, যে শোনা যাচ্ছে যে এখন নাকি মানে মেয়েরা সংসার চালায়, পুরুষরা সংসার চালায় না। এখন উনি রাজ্যে ডেরাবিট হয়ে গেছে যে আমার রাজ্যে দেখি কয়টা মেয়েদের কথায় সংসার চলে আর কয়টা ছেলেদের কথায় সংসার চলে। এখন কছে তারা ইয়ে করবা কি, কছে একটা জিনিস করবানি কি। উনি ঘোষণা দিয়ে দিয়েছে, যে সংসার মেয়েদের কথায় চলে তাদের জন্য একটা আপেল দেবো। আমি বুঝতে পারবো সেই মেয়ে, সেই সংসার মেয়েদের কথায় চলে। আর যে সংসার পুরুষের কথায় চলে তারা যেন আমার কাছ থেকে এসে একটা গুড়া নিয়ে যায়। এখন রাজা এক পাশে আপেলের গাদি করিছে, আরেক পাশে গুড়া বান্ধিছে। এখন সকালবেলা প্রজা আসা যখন শুরু করেছে, এখন যে আসে সে আপেল নেয়, সে আর গুড়া নেয় না। রাজা ভাবছে সর্বনাশ হয়ে গেছে, আমার রাজ্যের ভিতরে একটা মানুষ নাই যে পুরুষের কথায় সংসার চলে, এমন একটা মানুষ নাই। সকালের থেকে সন্ধে পর্যন্ত খালি আপেল নীতি তালে আসে। রাজার মাথা নিচে হয়ে গেছে যে একটা পুরুষ নাই যার কথায় সংসার চলে। এর ভিতরে একজন পালোয়ান আইছে, সে গায়ে পায়ে মাংস আছে, রাজা মাথা নিচু করে রয়েছে। এখন ওই পালোয়ান যে করছে, রাজা মশাই একটু আমার দিকে তাকান। যেই বলছে আমার দিকে তাকান, রাজা তাকায় না, যে তাকাইয়ে করবো কি, সর্বনাশ হয়ে গেছে, আমার রাজ্যে একটা পুরুষ মানুষ নাই যার কথায় সংসার চলে। করছে আমার দিকে একটু তাকায় দেখেন। রাজা তখন তাকালো, দেখতে পায় পালোয়ান এই স্বাস্থ্য, এইরকম মোটা গদা নিয়ে দাঁড়ায় রয়েছে। পালোয়ান করছে কি, আমি বাড়ি গেলি আমার বউ ভয়তে কোন জায়গা দৌড়ই ফলাবে তার ঠিক নাই, আমার কথায় আমার সংসার চলে, আমার বউ ভয়তে কোন দিক যাবে তার ঠিক নাই, আপনি আমার একটা ঘোড়া দেন। এখন রাজা করছে, যাক তুমি আমার মান সম্মানটা অন্তত রাখলিয়া, এই ওরে সব থেকে ভালো ঘোড়াটা দিয়ে দাও। এখন ওই সব থেকে কালো রঙের সব থেকে বড় ঘোড়াটা, যে ঘোড়াটা বেশি দৌড়ায়, ওই পালোয়ান রে ওই ঘোড়াটা দিয়ে দিয়েছে। পালোয়ান খুব খুশি হয়েছে, ওই ঘোড়াটা নিয়ে বাড়ি গেছে। ঘন্টা খানেক পরে ঘোড়া নিয়ে আবার ফেরত আইছে। এখন রাজা কছে, ঘোড়া নিয়ে ফেরত আসলি কেন? কছে আমার বউ কালো রং পছন্দ করে না, ঘোড়াটা একটু পাল্টাই দাও। যেই করছে ঘোড়া পাল্টাই দাও, কছে শালা তুই ঘোড়া থো, তুই আপেল নিয়ে যা, তোর ঘোড়া নেওয়ার যোগ্যতা নাই, এ ঘোড়া থো। এখন ওই পালোয়ান ঘোড়া থুই একটা আপেল নিয়ে বাড়ি গেছে। রাজা মশাই আর মান সম্মান নষ্ট হয়ে গেছে, একটা মানুষ পাইছিলাম তাও গেল। এর রাত 8টা বাজে, এই সময় মন্ত্রী এসে বাড়িতে, মানে রাজসভায় আইছে। রাজা দেখে চেয়ারের পর বসে রয়েছে। রাজারে কছে, রাজা মশাই আপনি বিরাট একটা ভুল করে ফেলেছেন। কি? আপনি এত বড় ভুল রাজা হয়ে করছেন, এইটা মানা যায় না। কি হয়েছে, ব্যাপারটা কি? বলছে আপনি এক পাশে আপেল রাখছেন, এক পাশে ঘোড়া রাখছেন। যে কথায় মেয়েদের কথায় সংসার চলে তারা একটা আপেল নিয়ে যাবে, আর যে কথায় যার কথায় পুরুষের কথায় সংসার চলে তারা একটা ঘোড়া নেবে। ঘোড়া তো কেউ নিল না, সবাই আপেল নিয়ে গেল। কিন্তু ওই আপেলের জায়গায় যদি 5 কেজি চাল রাখতেন, এক একজন প্রজা ওই 5 কেজি চাল একদিনে নিলে অন্তত একদিনের খাবার হয়ে যেত ওনাদের।
আর এই যে আপেল দেশেন, ছেলেরে দেবে না মাইয়েরে দেবে না বৌরি দেবে, আপেল নিয়ে তো মারামারি হবে। আপনি এই 5 কেজি চাল দিলেন না কেন? রাজা কয়, আমি তো 5 কেজি চালির কথা কইছিলাম, তোমার রানী শুনলো না, তোমার রানী আপেল না দিয়ে ছাড়বে না। মন্ত্রী একটা আপেল আনিয়ে রাজারে ধরাই দেছে যে আপেল তুমি একটা নেও। রাজা আর আছে যে আমারেও আপেল ধরালো। এখন বলছে যে ও মন্ত্রী, তার রাত্রি আসলা কেন এই কথাটা বলার জন্য? কালকে সকালবেলাও তো আসতে পারতে, এই কথাটা রাজসভায় এসে বলতে পারতে সকালবেলা, তুমি এই রাত্রি এই কথাটা। কয় আমি তো কালকে সকালে এই আসবো, উনি শুনলো না, উনি এখনই ফাটাই দিল আমারে। কয় যাওয়ার সময় তুমি একটা আপেল নিয়ে যাইও। এই জন্য মাতৃশক্তির উপরে কোনো শক্তি নাই, মায়েরা যদি বোঝে আমার আর কোনো অসুবিধা নাই। এই প্রথম প্রশ্ন করলাম দান, তুমি দিও তার সমাধান। বাজারে মহাপ্রভু এলো, কিন্তু হরিচাঁদ ঠাকুরের আসতে হলো কেন? কি কারণের তরে হরিচাঁদ ঠাকুর এলো আমার কাছে খুলে বলো, এইটাই তোমার কাছে প্রথমবারে জানতে চাই। এই প্রথম প্রশ্ন গেল হয়ে কার্যনায়ে কথা কয়ে, এইবার দ্বিতীয় প্রশ্নের করি আয়োজন। জগৎ সংসারে যত অবতার আসে আমাদের কোনো অসুবিধা নাই। আমাদের কলিজীবের জন্য পার করবার জন্য যদি 100 অবতার আসে আমাদের কোনো অসুবিধা আছে? আমাদের কোনো অসুবিধা নাই। হরিচান আইছে, গুরুচান আইছে, যত চান আসুক আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের দেখতে হবে জগৎ সংসারে কে কি দিল। হরিচাঁদ ঠাকুর যখন জগতে এলো, উনি আসার পরে পুরো বেদ বেদান্ত নষ্ট করে দিল। বেদের বিধান, সমস্ত বিধানগুলো নষ্ট করে দিল হরিচাঁদ ঠাকুর। কি মতুয়ারা যারা বেদ বিধি মানে না তারা, কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মের ভিতরে পরিষ্কার লেখা আছে আমাদের সনাতন মূল ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। এই বেদের উপরে আর কিছু নাই, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে বেদ। আমি তোমার কাছে জানতে চাই, এই বেদের বিধান অনুযায়ী আমরা সনাতন ধর্মের মানুষ কর্ম করে থাকি। বেদের নির্যাস হচ্ছে উপনিষদ, উপনিষদের নির্যাস গীতা। এই বেদকে ধরে ধরে আস্তে আস্তে শাস্ত্রগ্রন্থ তৈরি হয়েছে। এই জন্য আমরা সনাতন ধর্মের মানুষ এখনো সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ লিখতে গেলে লীলামৃত লিখি না, আমরা লিখি বেদ। এই মতুয়ারা যারা এই বেদের বিধানকে ত্যায্য করেছে, তারা এরা করে বর্ণনা, এরা বেদ বিধি মানে না। এরা কি লীলামৃতের ভিতরে পরিষ্কার লেখা আছে, যেদিন দশরথ হরিচাঁদ ঠাকুরের বাড়িতে যায়, হরিচাঁদকে ডাক দিয়ে কয়, বাবা হরিচাঁদ কথা নাও, আমি তো পেটের যন্ত্রণায় বাঁচি না, কি করা যায়? বলছে যা পান্তা ভাত আর কাঁচা লঙ্কা খা। বলছে আমি তো স্নান না করে খাই না। কয় কি আজকের থেকে আর স্নান করা লাগবে না। এই জন্য হরিচাঁদ ঠাকুর ওখানে বলেছিল, আমরা কুকুরের উচ্ছিষ্ট পেলেও খাই, বেদ বিধি শৌচ আচার নাহি মানি তাই। কি বলবো আপনার দিকের ধারে এই মতুয়ারা যারা, এরা ব্রাহ্মণকেও করেছে বর্জন। 4 বর্ণের শ্রেষ্ঠ যে ব্রাহ্মণ, এদেরও করেছে বর্জন। এই জন্য তোমার কাছে গুরুদেব আমার প্রশ্ন হলো, সুন্দরভাবে জবাব দিও সভাতল। কেন বেদের বিধানকে এরা বর্জন করে? এরা ব্রাহ্মণ কেন বর্জন করে? এই জানতে চাই তোমার গোচরে। এরা নিয়ম কানুন কেন মানে না? কি সাধনা করে জগৎ সংসারে, এইটাই আমি তোমার কাছে জানতে চাই। এই 2খানা প্রশ্ন করলাম, তারে আপনারা শুনলেন নারী নরে। এবার তৃতীয় প্রশ্নের করিদান। হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর যিনি জগৎ সংসারে এলেন, তিনি গুরুচাঁদ ঠাকুরকেও সবাই ভগবান কয়, কিন্তু গুরুচাঁদ ঠাকুরকে যে এত টাইটেল দিয়েছে জগৎ সংসারে, এই টাইটেল অন্য কেউ পায় নাই। ভগবান শ্রীকৃষ্ণকে কয় না, কিন্তু জাতির পিতা শ্রীকৃষ্ণ কয় নাকি? কয় না। শ্রীকৃষ্ণকে কয় না, পতিত পাবন শ্রীকৃষ্ণ কয় না। একমাত্র গুরুচাঁদ ঠাকুর যিনি, তাকে বলা হয় জাতির পিতা শ্রী শ্রী ভগবান গুরুচাঁদ ঠাকুর। একমাত্র উনাকে বলা হয়। আমি তোমার কাছে জানতে চাই, গুরুচাঁদ ঠাকুর এই নিষ্পেষিত নির্যাতিত মানুষের জন্য কি এমন অবদান আছে, তার কি এমন কাজ করেছে যার জন্য তাকে বলা হবে জাতির পিতা গুরুচাঁদ ঠাকুর? তাকে কেন বলা হবে পতিত পাবন? তাকে কেন বলা হবে রাজর্ষি গুরুচাঁদ? এই জাতির জন্য শুধু নমশূদ্র না, তৎকালীন সময়ে এই নিম্ন বর্ণের যত মানুষ ছিল তাদের পরে যে অত্যাচার করেছিল, সেখানে গুরুচাঁদ ঠাকুরের
কি এমন অবদান ছিল, কেন গুরুচাঁদ ঠাকুর এই জাতিকে শিক্ষা দিল, কেন গুরুচাঁদ ঠাকুর এই জাতির জন্য এত কর্ম করেছিল, তোমার কাছে আমার জানা হলো। তুমি সুন্দরভাবে জবাব দিও সভা তোলো। গুরুচাঁদ ঠাকুর এই নিষ্পেষিত নির্যাতিত মানুষের জন্য কি এমন অবদান আছে, খুলে বলো আমার কাছে। এইটাই আমি তোমার কাছে জানতে চাই। আমার বুঝতে পারছেন? একদম 3টে প্রশ্ন, এর বেশি দেব না, 3টেই থাক নাকি? হ্যাঁ, গল্প টল্প কব না নাকি? একটা হবে না? শোনো, গল্প কবিয়ালদের ভিতরে যদি গল্প বলা হয়, গল্প না, একটা বাস্তব কথা বলি, একদম বাস্তব কথা। আমরা গত বছর গিয়েছিলাম মালকানগিরিতে গানে। মালকানগিরি গানে গেলাম, আমার ইমার্জেন্সি বায়না হলো। হঠাৎ করে যখন বায়না হলো, ও মা কথা বলো না, এই জায়গায় কথা বলে কারা? ও মা কথা বলো না, চুপ করে বসে থাকো। তা আমাদের ইমার্জেন্সি বায়না, আমাদের ফ্লাইটের টিকিট কেটে দিল। আর সত্যি কথা বলি, আমি জীবনে কোনোদিন প্লেনে উঠি নাই, ওই যেই প্রথম উঠিছি। তা আমাদের দল বল নিয়ে সব ওই দমদম এয়ারপোর্টে গেলাম। তা এয়ারপোর্টে যাওয়ার পরে চেক হয়, সামান্য একটু চেক হবে, ওই চেকের পরে তারপরে ঢুকে যেতে হবে। তা আমরা সবাই বেরিয়ে গেছি, আমাদের সে লোকটা আসে নাই, উনি বেহালা বাজায়, উনি শুধু বাদিয়ে পড়ছে। কি কারণে উনি বাঁচছে? এই জন্য উনি বিড়ি নিয়ে যাবে ফেলে নেবে, উনি বিড়ি ছাড়া যাবে না। আমারে ডাক দিয়েছে, সরকার মশাই। আচ্ছা কি ব্যাপার? আমি যে বললাম তুমি ইনারে আটকাইছো কেন? কসে উনারে বিড়ি রাইয়ে জাতি বলো। আমি বললাম ওকা, প্লেনে তো বিড়ি নেওয়া যাবে না, আমি কি খাবো নাকি আমার প্যাকেটে থাকবে? আমি কইছি না না, এই এলাও নাই তো বিড়ি, তারপর দেশলাই, হ্যাঁ পান, তারপরে ব্লেড, এইগুলো অ্যাপ্লাই নাই। কোসে দেখ কত কত ঘন্টার ফ্লাইট? আমি করলাম 1 ঘন্টা 45 মিনিট। মানে উনি বিড়ি খায় কীরকম আগে সেই কথা কই। উনি এক হাত দিয়ে একটা ধরাবে, কেউ যদি ওনার সাথে কথা বলে, কথা বলতে 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 যদি এই হাতের বিড়ি কোনো সময় এই হাতে চলিয়ে যায়, ওনার মনে থাকে না এই হাত দিয়ে আরেকটা ধরায়, এখন দেখি এই হাতেরটা রইছে। কীরম বিড়ি খায় খালি তাই চিন্তা করো। কয় 1 ঘন্টা 45 মিনিটই অন্তত 30টে না খাই 20 খাতে দিস কেনে। আমি বললাম কাকা তোমারে নিতে পারবো না। কসে তালি আমি যাব না। কত বড় বিড়ি খোর, তাহলে চিনতে করো। উনি বিড়ি ছাড়া যাবেন। আমি 8 পাও ধরে বললাম 1 ঘন্টা 45 মিনিট উপার যাবা, মানে যেই নামবা সেই বিড়ি সিগারেট কিনে দেবো। হাত পাও ধরে তো ভাই উঠলাম ওনারে। এখন প্লেনে যারা উঠেছেন দেখবেন প্লেন সেবিকা থাকে, ওই প্লেন সেবিকা ওরা সারার আগে ওরা সিট বেল্ট বাঁধার জন্য বিভিন্ন ধরনের হিন্দি টিন্দি বলে টলে বলে সিট বেল্ট এইভাবে বাঁধো। কিন্তু আমি আর সিট বেল্ট বাঁধি নাই, নূতন তো। আমি ভাবছি আমি কবিয়াল, আমি সরকার মানুষ, আমার সিট বেল্ট বাঁধা লাগবে কেন? যেই প্লেন নিচেতে উপরে উঠিছে, এই চেয়ারের গুল্লি দিয়ে পড়িছি আমি। যেই পড়িছি ওই বিটি এসে আমার টানিয়ে উঠেছে, কছে তুমি সিট বেল্ট বাঁধো নাই? আমি কইছি আমি একটু মুস্তানি দেহাতি গেছিলাম। কছে এটা মুস্তানি দেহার জায়গা না। আমরা যেন কোন জায়গায় নামলাম? ও আমরা নামলাম ভাইজাক এয়ারপোর্টে। তা ওই জায়গায় নামার পরে প্রচণ্ড খিদে লেগেছে, কছে চলো খাই। আর ওই বেহালা ম্যান করছে খাই বা না খাস আগে আমার বিড়ি কিনে দে। ওই জায়গার থেকে বিড়ি উনি কিনে দিলাম, যা হোক একটু শান্ত হলো। এরপরে আমরা সুন্দর একটা রেস্টুরেন্ট দেখে ঢুকলাম। আমরা 10 জন মানুষ যেই হোটেলে ঢুকেছি, ঢুকার পরে দেখি একটা মহিলা আর তার সম্ভবত তার মেয়ে 10 বছর বয়স। কিন্তু কপাল যদি খারাপ হয়, ওই হোটেলের মালিক নাই, ওই যে হচ্ছে হোটেলের মানে মালিকের স্ত্রী আর মেয়ে। তা ওই কনে যেন গেছে হোটেলের মালিক জানি না। আমরা হোটেলে বসেছি। এখন হোটেলে তো মানুষ খেতে যায়, নাস্তি তো আর যায় না। উনি দেখে সুন্দর করে 10টা প্লেটে ভাত দিয়েছে আর সাজাইয়ে দিয়েছে। ওই ভাত দিয়ে শীত করে ফেলাই তো আর কিছু দিচ্ছে না। আমরা বললাম ও মা কিছু দিবা না? কিন্তু যখন মা আর মেয়ে কথা বলে, তখন আমি বুঝতে পারলাম যে এনরা বাংলা বোঝে না। ওই জায়গা হচ্ছে তেলেগু ভাষা। সে যে কি ভাষা, আপনারা যদি কেউ জেনে থাকেন তেলেগু ভাষা, নেনু নান্নু রাট্টা পাট্টা, মানে তেলেগু না খালি গু, বুঝতে পারবা না, বুঝাই যাবে না, এত বড় বিতাল ভাষা। তা ওই আমরা যেই ওমা আর কিছু দিবা না, কিন্তু উনি একটা হিন্দি জানে, বুঝতে পারলাম কথার মাধ্যমে। সেইটা হচ্ছে
বাংলায় বলে বুঝতে পারছি না, হিন্দিতে বলে পাতা নেই। আমি বুঝতে পারছি না আপনাদের কথা। এখন আমরা কছি মা দাও, কি আছে দাও। ওই বেহালা বাজার ওই লোকের কাছে আসে করছে পাতা নেই। এখন ওই বেহালা কাকা করছে প্লেট দেশো, আবার পাতা দিয়ে করবো কি। আমি উনারে বললাম ও কা, উনি হিন্দিতে বলছে পাতা নেই, কয় ওই বিটি আবার পাতা দেবে আমাকে। আমি কইছি না না, উনি পাতা দেবে না, উনি বলছে পাতা নেই, হিন্দিতে বলে পাতা নেই, মানে বুঝতে পারছে না আমাদের ভাষা। কয় ও তা বুঝোই কবি না। আমি বলছি উনি আবার পাতা দেবে নাকি, এত সময় বসায় রাইয়া। আমি বললাম খুব অসুবিধা হয়ে যাবে, এই জায়গা খাটা যাবে না, কি করব। এই যে আমাকে ঢোল বাজা দিয়েছ, এ সেদিন না থাকলে খাতেই পারতাম না। কাকা করছে শোন, কত মানুষ বুবা, কথা কয় না, মার কাছে ইশারার মাধ্যমে চাই, আমায় এইগুলো দাও, এইগুলো ইশারার মাধ্যমে চাই। আমি ইশারার মাধ্যমে তোকে খাবার আনিয়ে দিচ্ছি। এখন দেখলাম কাকা ওনার কাছে যেয়ে বলছে দাঁড়াইছে, ওই বিটি সামনে দাঁড়ানো। এখন দেখি দন্ত দিয়ে চটবন করছে, মানে দাঁত দিয়ে চাবাচ্ছে মুখে, কিছু নাই, এমনি খালি খালি চাবাচ্ছে। চাবাইয়ে ওই মহিলার মুখের সামনে নিয়ে ওই বিটি বুঝে লাইছে যে এটা লঙ্কা চাচ্ছে। এইরকম মোটা মোটা দুই পিস বোম্বাই লঙ্কা দেশে। ওই কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে জীবনে লঙ্কা খাইছি ওইরকম লঙ্কা খাইনি, কানপট্টি গরম হয়ে গেছে। আর ওই যে বেহালা ম্যান, বিড়ি ম্যান, উনি করছে আমি খাবো না। ওনার সমস্যা হচ্ছে উনি খাবে না কেন, উনি যেই ভিতর দিয়ে ঢুকোয় পিছন দিয়ে বের করতে হয় ওনার দোষ লো, তাই খালি ঝাল লাগবে পিছনে, উনি খাবে না। আমি করছি কাকা অন্তত লঙ্কা লবণ দিয়ে খাই, কমিটির ওই জায়গায় যে খাবানি অসুবিধা নাই। কছে আমি খাবো না, তোরা খা। আমি কছি তাই তুমি যদি ভালো পারো ওই ওই মহিলার কাছ থেকে চাইয়ে খাও। আমরা তো লঙ্কার লবণ দেখাচ্ছি, ওনার রাগ হয়ে যাচ্ছে, ভাত এইভাবে উঠোচ্ছে আর সারিয়ে দিচ্ছে। এখন দেখলাম ওই বিটিরই ডাক দিছে কাকা, এই বিটি এইদিকে আয়, তোরে কিরা দোকান দিতি কইছে, তোরে গিটির সলায় দূরে দেবো নাকি। ও বিটি বলছে পাতা নেই। এ পাতা নেই কয়বার কবি, পাতা আছে তাই কয়া। এখন কাকা করছে ডিম টিম রান্ধিস না তোরা নাকি। আমি কইছি বাংলা বুঝবে না কাকা, হিন্দি বলো। কাকা বলছে আন্ডা বিহে আন্ডা, ও বিটি বলছে পাতা নেই, হিন্দি ও বোঝে না, কি জ্বালাই পড়িছি। এখন কাকা করছে কি তোমারে আমার বুঝতে হবে। এখন উনি বুঝনির জন্য দাঁড়ে গেছে, বুঝলা, উনার বুঝনি একটু আলাদা। উনি পিছনে হাত দিয়েছে, পিছনে হাত দিয়ে আমি বললাম কি করে, পিছনে হাত দিয়ে হাত সামনে নিয়ে ওই বিটির সামনে যে কাছে কুক কুক। যেই কুক কুক কইছে ওই বিটি বুঝে লাইছে না মুরগির ডিম চাচ্ছে। ওরে বাবা দুই পিস মুরগির ডিম আনিয়ে দিয়েছে। কারণ আমাদের পশ্চিম বাংলায় মুরগি দি যা ডাকে ওই জায়গায় আলাদা ডাকবে নাকি। ওই মুরগির ডাক শুনে উনি মুরগির ডিম আনিয়ে দিয়েছে। ওই বিটি এসে করছে আবার কুকুক কুক দেবো নাকি, আমি কইছি না দিতে। এরপরে যা হয়েছে তা বলা যায় না, থাক এরপরে টুক থাক নাকি। রে বাবা ওই মা কয় বলতেই হবে। আমি দেখলাম তোমাদের গরজ কি, না বলে যাবো নাকি। ওই ডিম দিয়ে তো ওই কাকা, ওই বেহালা কাকা মারিছে। আমি বললাম না খালি ভীষণ দিয়ে বের করতে হবে। খাইয়া আরে বালিয়ে মাছের মতো ট্যাগরা হইয়া কাকা করছে দেখতি বাথরুম কোন জায়গায়। এখন আমি বললাম ও ভগবান এই কেমন বুঝবো ওই বিটিরি বাথরুমে যাবো কি করে। এখন তো সে ফ্যান জামা খুলে বসতে, তাহলে ওই বিটি ঠিক পাবে। আমি বললাম কাকা দরকার নাই, গাড়িতে ওঠো। ওই কমিটির ওই জায়গা যায়, কয় কি না আমি গাড়ি বড়ি মারিয়ে দেবো। কিন্তু কি জ্বালায় পড়ছি। এই যে দোল বাজাচ্ছে, এই ছেলেটা করছে আমারে 200 টাকা দিলে আমি ব্যবস্থা করে দেব। এখন করছে 200 কেন 2000 দেবো, তাড়াতাড়ি চাপ দেছে, তাড়াতাড়ি দে। এখন করছে ঠিক আছে দিবানি, 200 টাকা আগে ব্যবস্থা কর। এখন দেখলাম ওই যে আমাদের যে জলের পট দিছিল খাবার জন্য বোতল, আমার কাছ থেকে বলছে যে এটা পেন দে তো, কলম দিলাম। মুটকি খুলে দেখলাম ওই উপরে যে বোতলের সিপি ছিল ওই জায়গা একটু ফুটো করে দিল, বুঝলে। আরে সত্য করে একটু ফুটো করে দিল। এখন ওই বোতল নিয়ে দেয় ওই বিটির ধারে যাই এইভাবে ধরে চাপ দিয়ে এরকম গুল্লি দেশে। যেই গুল্লি দেশে ওই বিটি বুঝিয়ে লাইছে যে না বাথরুমে যাবে, কছে ওই পাশে চলে যাও। কিভাবে বুঝলাম? আরে সত্যি কথা বলছি,
ঠিক তিনখানা প্রশ্ন করলাম দান, এবার সুরছন্দ ধরে টান, গাই আরেকখানি গান। হাসতে হাসতে দেখো লোক ভূত হইয়া পড়তেছে। দাও ছোট করে একটা গান গাই, তারপর দেখি কোন কথা পাই। দাও হা 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 দাও বাড়ি। ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? আহা! ও দয়াল, কেন তোমার এমন খেলা বলে বলো কেন তোমার এমন খেলা তুমি অকুলে তরাও কারো, আগুয়ে করার করো অকুলে তরাও কারো, কারো বা ডুবাও জলে। দয়াল কেন তোমার এমন খেলা বলে বলো দয়াল কেন তোমার এমন খেলা বলে কত না ভালোবেসে যাহারে দিলাম এমন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। কত না ভালোবেসে বাবা বাবা যাহারে দিলাম এমন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। ভাঙিল সুখের স্বপন, ভাঙিল সুখে আর ভাঙিল সুখের স্বপন, ব্যথা তাই বুকের তলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলো কেন তোমার এমন খেলা বলে বলো কেন বা মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে। কেন বা মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে। আর কারো ঘর সুখে ভরে, কারো ঘর সুখে ভরে আর কারো ঘর সুখে ভরে, কারো বা আগুন জ্বলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলো দয়াল কেন তোমার এমন খেলা বলে বলো আর কেন বা সাথী হারা, হারানো সাথী তীরে, নিদারুণ ব্যথা সয়ে আজও কাঁদিয়া ফেরে। কেন বা সাথী হারা, হারানো সাথী তীরে, নিদারুণ ব্যথা সয়ে আজও কাঁদিয়া ফেরে। আর ভাসে দুই আখি নিরে, ভাসে দুই আখি রে ভাসে দুই আখি নিরে, বাসা তার গাছের তলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে? হাসির কথা অনেক শুনতে পাবেন, কিন্তু আপনাদের এখানে কমিটি কেন ডেকেছে? আপনাদের মূল সত্যটা জানার জন্য। কলিযুগের মানুষ ভালো কথা শুনতে চায় না, কেননা এদের মন এমনভাবে তৈরি হয়েছে। রসিকবাবু বললেন যে কেন বা মানুষের মন গড়েছ এমন করে, এরা দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পর। একটা কুকুরকে যদি 5 দিন আপনি খেতে দেন, একটা কুকুরকে আপনাকে 5 বছর মনে রাখবে। আর আপনি একটা মানুষকে 5 বছর খেতে দেবেন, তারপরও আপনি তারপরে বিশ্বাস রাখতে পারবেন না। দেখেছেন মানুষের মন কিভাবে তৈরি হয়েছে? এরা নিজের মা বাবারে তাই খেতে দেয় না। আর একটা কুকুর, পশুর কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। যত বড় আঘাত হোক না কেন, বাচ্চাকে ফেলে যায় না। বাংলাদেশের একজন বিখ্যাত গায়ক আছে, উনি একটা গান লিখেছিল,
মা বাবাকে দেয় না খেতে, এরা বউয়ের কথায় নাচে, এমন গাধায় সংসারে অনেক অনেক আছে দাদা। মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধায় সংসারে অনেক অনেক আছে দাদা। একটু ভালো করে তাকালেই, ভালো করে তাকালেই কাটবে চোখের ধাঁধা। ধ্বনি হরিধ্বনি জয় জয় শান্তি হরি গুরু চরণ বিধি কুমার হরি বল হরি বল। জলে পাবে মাছের সন্ধান পশু বনে গিয়া, মানুষের মধ্যে মানুষ পাবে না খুঁজিয়া দাদা। একদম বাস্তব দর্শন। আপনি যদি নদীতে নামেন, নদীতে গেলে মাছ পাওয়া যাবে না, জলে গেলে যাবে তো। আর যদি ফরেস্টে যান, আপনি যদি বনে যান, পশু পাবেন, পাবেন তো। কিন্তু যখন মানুষের ভিতরে ঢুকবেন, মানুষ খুঁজে পাবেন না। দেখছেন কত বড় দর্শন। জলে পাবে মাছের সন্ধান পশু বনে গিয়া, কিন্তু মানুষের মধ্যে মানুষ পাবে না খুঁজিয়া দাদা। এরা মানুষের মুখোশ পরা, মানুষের মুখোশ পরা অমানুষের গাদা। হাঙ্গর কুম্ভীর নদী ছেড়ে এখন লোকালয়ে ভাসে, বধূ বেশে কেউ দক্ষ আছে চারিপাশে দাদা। হাঙ্গর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বধূ বেশে কেউ দক্ষ আছে চারিপাশে দাদা। মানুষ কি অদ্ভুত জীব। এদের যদি বলা হয় সিংহর বাচ্চা, দেখবেন বুকটা ফুলে উঠবে। আর যদি বলা হয় ছাগলের বাচ্চা, আচ্ছা সিংহ ওইটা কি মানুষ নাকি না পশু? ওটাও পশু। আর ছাগলের বাচ্চা ওটাও পশু। অনেক সময় বলে, অনেক নেতা মন্ত্রীরাই বলে, যদি সাধারণ কোনো মানুষ নেতার সাথে কোনো রকম একটু ঝামেলা বাঁধে, পাশের তো একজন কয়, এ জলে নামিয়ে কুমিরের সঙ্গে যুদ্ধ করিস না, বলে না। তার মানে কি, ওই নেতারে বানাইছে কুমির। এখন কুমির যে শুধু নদীতে পাওয়া যায় তা না, এখন লোকালয়ে কুমির পাওয়া যাচ্ছে। বুঝতে পারতেছেন না? হাঙ্গর, হাঙ্গর যে শুধু নদীতে আছে তা না, হাঙ্গর কিন্তু এখন লোকালয়ে ঢুকেছে। অনেক সময় বলে না, আরে ও যে আমারে কি কামড় দেশে, হাঙ্গরের কামড় দেশে, আমি সহ্য করতে পারি না। এই জন্য ভাবুকের গান। হাঙ্গর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বধূ বেশে কেউ দক্ষ আছে চারিপাশে দাদা। একটু ভালো করে তাকালেই, ভালো করে তাকালেই কাটবে চোখের ধাঁধা। এই জন্য মানুষের মন পাওয়া, এদের মন যে কোন জায়গায় যে ঠিক হয় বলা যায় না। রসিক বাবু তাই ব্যথার সুরে গাইলেন, কেন বা মানুষের মন গড়েছ এমন করে, এরা দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে। কারো ঘর সুখে ভরে, আর কারো ঘর সুখে ভরে, কারো বা আগুন জ্বলে। কেন তোমার এমন খেলা, বলে বলে ও দয়া, কেন তোমার এমন খেলা, বলে বলে।
সাথী হারা হারানো সাথী তীরে নিদারুণ ব্যথা সয়ে আজও কাঁদিয়া ফেরে আর ভাসে দুই আখি নীরে ভাসে দুই আখি নীরে আর ভাসে দুই আখি নীরে বাসা তার গাছের তলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা দমকা ঝরে আর নিভে যায় আশার বাতি কারো ঘর আলোয় ভরে কারো বা আধার রাতি কেন বা দমকা ঝরে আর নিভে যায় আশার বাতি কারো ঘর আলোয় ভরে কারো বা আধার রাতি আর রসিখারায়ে সাথী রসিখারায়ে সাথী আর রসিখারায়ে সাথী জনমভর পথেই চলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে রসিক সরকার হয়ে সভাতে দাঁড়াই শোনো 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 আমি বলিতে চাই হরিবাস সরকার হয়ে আমি সভাতে দাঁড়াই কিছু প্রশ্ন করে গেলাম আমার গুরুদেবের ঠাই প্রথম প্রশ্ন করলাম গুরুদেব আমার কথা নিয়ে হরিচাঁদ জগৎ মাঝে কেনই বাসায় এলো কি কারণে তরে হরিচাঁদ কলিযুগে আসে আমাদের ভগবান তো গৌরাঙ্গ রয়েছে এই গৌরাঙ্গ থাকার পরেও জানিবারে চাই হরিচাঁদকে আসতে হলো কেন ব্যাখ্যা করো গোসাই শাস্ত্র ব্যাখ্যা ধরে ধরে জানিবারে চাই কলিযুগে কেন এলো আমার হরিচাঁদ গোসাই প্রথম প্রশ্ন করলাম আমি আমার কথা নিয়ে ভালোভাবে আসরে এসে বোঝাইয়া দিও মতুয়ামত জগৎ মাঝে হরিচাঁদ দেয় বেদ বিধির উপরে নাকি এই মতুয়ামত রয় কিন্তু সনাতন ধর্মে আমরা দেখিবারে পাই বেদের উপরে কোন কর্ম জগৎ মাঝে নাই এই মতুয়ামত নাকি জগতে শ্রেষ্ঠ হয়ে যায় এরা বেদ বিধির উপরে নাকি বলো তাই আমায় কেন এরা বেদ বিধি মানে না জানিবারে চাই ব্রাহ্মণ কেন বর্জন করে বলো তাই আমায় এই দুইখানা প্রশ্ন করলাম শুনলেন জ্ঞানীজন এবার তৃতীয় প্রশ্ন করলাম আমি তাহারও সাধন এইটা হচ্ছে বিশেষ পয়েন্ট গুরুচাঁদ ঠাকুর মতুয়াদের বাজারে শোনা যায় এই যে আপনারা আমরা গান শুনছি বসে বসে এ নাকি গুরুচাঁদের অবদান আমরা শিক্ষিত হয়েছি এটা নাকি গুরুচাঁদের অবদান তাহলে গুরুচাঁদ ঠাকুর এই নিষ্পেষিত নির্যাতিত মানুষের জন্য গুরুচাঁদ ঠাকুরের কি এমন অবদান ছিল কারণ আমরা এখন লেখাপড়া শিখেছি আমরা বই পড়তে শিখেছি আমরা শিক্ষিত মানুষ আমরা তো অবশ্যই জানবো গুরুচাঁদের অবদান কি তোমার কাছে আমি জানতে চাই গুরুচাঁদ ঠাকুর জগৎ সংসারে কি এমন দিয়ে গেল এইটা একটু ব্যাখ্যা করে আমাদের বোঝানো চাই গুরুচাঁদের কি অবদান জানিবারে চাই ব্যাখ্যা করে বোঝাইও তুমি ধর্ম সবার গায় শিক্ষা দিল কেন গুরুচাঁদ জানিবারে চাই ব্যাখ্যা করে বোঝাইও তুমি ধর্ম সবার গায় শোনো 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 তুমি আমার কথা লবে ব্যাখ্যা করে আসরের মাঝে আমাকে বোঝাবে অর্থনৈতিক দিক দিয়ে গুরুচাঁদের কি অবদান রয় জাতির পিতা বলে কেন তারে দেয় পরিচয় এই জাতির জন্য গুরুচাঁদের কি অবদান রয় ধরে ধরে সেই কথা তুমি বুঝাবে আমায় একটা কথায় আসরের মাঝে আমি বলে যাই
আপনারা বসে বসে শুনিবেন সবাই। ওমা কথা বলো না মা, আমি তো প্রশ্ন করে নেমে যাব, আমি আর গোসাইরে কিন্তু পাবো না। কিন্তু আপনারা যারা শ্রোতারা বসে আছেন, জবাব না দিয়ে আপনারা কেউ যাবেন না। কবিগান যে অল্প একটু শুনে চলে গেলাম, আপনি কিছু বুঝতে পারবেন না। আপনাদের সম্পূর্ণ কথাগুলো শুনতে হবে। আমি যে প্রশ্ন করলাম, বৃহৎ বৃহৎ যে প্রশ্নগুলো করলাম, আর গোসাইরে কিন্তু সুযোগ পেলে ভাগ দিয়ে চলে যাবে। কারণ ওনরা যা মানে শিষ্যদের গুলায় পোলাইয়ে খায়, আপনি সাধারণ মানুষ বুঝতে পারবেন না, কিন্তু ভক্ত যদি প্রকৃত ভক্ত হয়, সে বুঝতে পারবে যে আমাদের ফাঁকি দিচ্ছে। একজন গ্রামের সাধারণ মানুষ, আমার কথা বলো না, সাধারণ মানুষ গ্রামের একজন, ও গ্রাম থেকে শহরে সিটিতে ও হোটেলে খাইবার তরে গেছে, যে গ্রামের হোটেল তেমন একটা ভালো না, দেখি সিটির হোটেল কেমন, মানে শহরে। কিন্তু আপনারা জানেন বর্তমান যে হোটেল রেস্টুরেন্ট যেখানেই যা উঠেছে কেনা, আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে এগুলো আপনার চাইতে হবে না, আপনাকে অটোমেটিকলি দিয়ে দেবে। কি? প্রথমে ভাত দেবে, ওই ভাতের পাশে একটু ঘ্যাট, তারপরে একটু সবজি থাকবে, হয়তোবা কোনো 5 প্রকার মিশালি কোনো সবজি থাকতে পারে। আর কি দেবে? আর দেখবেন একদম ভাতের উপরে মাঝখানে ওই নাপতে বাটির 1 বাটি ডাল দেবে। ওই নাপতে বাটি ছিল না, বড় না ছোট না, একদম মজার। তা হিন্দু যারা, এরা কিন্তু প্রথমে ডাল খায়, জানো? যে জায়গায় যাবেন, বিয়েতে যাবেন আগে ডাল, শ্রাদ্ধে যাবেন ডাল, অন্নপ্রাশনে যাবেন আগে ডাল। কেননা এদের পুনর্জন্ম আছে। আর মুসলমানদের কোনো পুনর্জন্ম নাই। ওরা একবার যদি পৃথিবীতে আসে, ওরা বিশ্বাস করে আমাদের কোনো পুনর্জন্ম নাই। এই জন্য ওরা প্রথম ডাল খায় না, ডাল খাবে, ঘ্যাট খাবে, কাটি যদি মরিয়ে যায় মাংস পর্যন্ত ওরা জাতি পারবে না। এই জন্য ওরা বুঝতে পেরে ওরা মাংসতে ঘা দেয়, মাংস খাবো, এরপরে যদি ডাল না খেয়ে মরিয়ে যায় অসুবিধা নাই। আর হিন্দুদের পুনর্জন্ম আছে, এরা ডাল খেয়ে যদি মরে যায়, এরা জানে আবার জন্ম নেব, ওই ডালির পরে আবার শুরু করবো। এই জন্য আগে এরা ডাল খায়। তা ওই নাপতে বাতির 1 বাটি ডাল দিয়েছে, ওই ডাল যেই ঢেলে নেছে, এখন দেখে ডালির ভিতরে মাছের কাটা, মুগির ডাল রাঁধছে, এখন ওই কাটা পাশে রাখতেছে। এখন ভাবছে ফেলাই দেবো কেন, 2 চাটা দিয়ে ফেলাই। এইরকম কিপটে মানুষ আছে, দেখবেন রান্না করার সময় ওই যে একটা জিনিস দেয়, তা খায় না, তেজপাতা। ও কেউ খায়? ও কিন্তু ভাতের তে ফেলে দেয়। কিন্তু যেটা কিপটিয়া, ওরা ভাবে পয়সা দিয়ে কিনেছি, তেল জাল বলারই রয়েছে, ফেলাই দেবো কেন, 2 চাটা দিয়ে ফেলাই। ও দেখবেন 2 চাটা দিয়ে তারপরে তেজপাতা ফেলাবে। তা ও লোক কাটা যেই সুসা দেশে, এখন ওই কাটার স্বাদ দেয় কি মাছের মাথা। এখন ওই লোক ভাবিছে যাক, তাহলে এটা মাছের মাথা খাই। মালিকরি ডাক দেশে, আপনার এই হোটেলে মাছের মাথা আছে? বলছে হ্যাঁ আছে। বলছে আমি মাছ টাছ খাবো না, খালি মাছের একটা মাথা খাবো। ওই কাতলা মাছের মাথা আছে, কত পড়বে না দাম? আমি কিন্তু মাছ খাবো না, শুধু মাথা খাবো। বলছে শোনো, মাথা খাইলে 2 রকম দাম আছে। কি রকম দাম? তুমি যদি যে মাথাটা তোমাকে দেওয়া হবে, কাতলা মাছের মাথাটা, ওই মাথাটা যদি শুষে খাও তাহলে 25 টাকা। আর যদি চাবায় ফিনিশ করে ফেলো তাহলে 50 টাকা। এখন ভাবছে মাথা আমার খাওয়া হয়ে যাবে, শুষে খাওয়া চাবাই খাওয়ার ভিতরে পার্থক্য কি? মাথা তো আমার খাওয়া হয়ে যাবে। কছে এইরকম দাম কেন? শুষে খালি 25 টাকা, চাবাই খালি 50 টাকা। ও লোক করছে চাবাই খালি এর ফিনিশ করে ফেললে ওদের কোনো কাজ হয় না, আর শুষে খালি যে কাটাগুলো থাকবে ওই কাটা দিয়ে কালকে মুগ ডাল করে দেব। তুমি যে মুগ ডাল খাচ্ছ ওটা হচ্ছে কালকের কাটার মুগ ডাল। শুনে ও বমি ওরে দেশে। তা গোসাই চরণ ধরে করি মানাই, এই সমস্ত ডাল টাল তুমি আমারে খাওয়াইয়া না, ধরে ধরে জবাব দিও সবার ভিতরে, যে কয়েকখানা প্রশ্নপত্র করিলাম তোমারে। শোনো 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 গোসাই, বলি তোমার ঠাই, ব্যাখ্যা করে বুঝাইও তুমি ধর্ম সবার গায়।
তবে আর বেশি কথাই আমি বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা। এরপরে গোসাই আমার সভাতে আসিবে, তাহার ভাবের কথাগুলি তুলিয়া ধরিবে। দেখি এসে কোন ভাবে সে কোন কোন কথা কয়, কোন ভাবে এসে দেয় তার ভাবের পরিচয়। সেই ভাবে থেকে থেকে আমি ভুলে যাব তারে, এই তো বাসনা আমার রয়েছে অন্তরে। তবে আর বেশি কথাই আমি বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। যাক, তবে বেশি বলে কোনো দরকার নাই, আমার মতো ভাব এখানে শেষ করিতে চাই। এরপরে গুরুদেব সভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে। দেখিয়ে সে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে এসে দেয় তার ভাবের পরিচয়। তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এদিকে আছেন যারা ভক্তগণ, বন্দন করে যাই সবার চরণ ভক্তি আমার মার্জনা করে রেখে দেবেন আপনাদের চরণের পরে। অন্য বিঘ্ন কামনা নাই, সাথে যেন হরি বলে আমি কাটাই। এই পর্যন্ত আমার ভাবসঙ্গ হলো। প্রেমানন্দে ভক্ত